হিমালয়ের হৃৎপিণ্ড লাসা এবং রহস্যময় পোতালা প্যালেস। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের নিয়ে এসেছি পৃথিবীর ছাদ হিসেবে পরিচিত তিব্বতের হৃৎপিণ্ড লাসা শহরে। চারিদিকে বিশাল পাহাড় আর নীল আকাশের নিচে এই শহরটি যেন কোনো এক মায়াবী স্বপ্নপুরী। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে চলুন এই শহর সম্পর্কে কিছু কুইক ফ্যাক্টস জেনে নিই। আমরা এখন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,995 ফুট উচ্চতায় দাঁড়িয়ে আছি। এখানে বাতাসের অক্সিজেন কিছুটা কম হলেও রোমাঞ্চের কোনো কমতি নেই। লাসান আবহাওয়া কিন্তু বেশ খামখেয়ালি। গ্রীষ্মে যেমন আরামদায়ক 15 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস, শীতে আবার হাড় কাঁপানো ঠান্ডায় সবকিছু জমে বরফ হয়ে যায়। এখানকার সংস্কৃতি পুরোপুরি বৌদ্ধ ধর্ম আর আধ্যাত্মিকতা ঘিরে। আর অর্থনৈতিকভাবেও লাসা এখন বেশ উন্নত। এখানকার মানুষের বার্ষিক গড় আয় প্রায় 50 থেকে 60 হাজার ইউয়ান। তো চলুন এই রহস্যময় শহরের অলিগলি আজ ঘুরে দেখি। আমরা এখন আছি তিব্বতের মিউজিয়ামে। লাইফে প্রথম একটা মিউজিয়াম দেখতে আসলাম যেখানে কোনো পেমেন্ট নিল না এবং মিউজিয়ামে ঢুকে গেলাম। এত সুন্দর একটা প্লেস, ভিতরে তো অবশ্যই ঘন্টাখানেক সময় না দেখতে হবে। লাসা মিউজিয়াম ইতিহাসের সাক্ষী। লাসা শহরকে সত্যিকার অর্থে বুঝতে হলে আলে তার ইতিহাস জানতে হবে, আর তার জন্যে তিব্বত মিউজিয়ামের চেয়ে ভালো জায়গা আর কিছু হতে পারে না। এই মিউজিয়ামের স্থাপত্য শৈলী দেখলেই আপনি থমকে যাবেন। পুরনো ঐতিহ্য আর আধুনিকতার কি দারুণ মিশেল। ভেতরে পা রাখলেই মনে হয় কয়েক শতাব্দী পিছিয়ে গেছি। দেখুন এই 1000 বছর পুরনো বুদ্ধ মূর্তিগুলো, কি নিপুণ কারুকাজ। আর এখানকার থাঙ্কা পেইন্টিংগুলো তিব্বতী শিল্পের এক অনন্য নিদর্শন। এখানে প্রাক ঐতিহাসিক যুগের পাথরের অস্ত্র থেকে শুরু করে দালাই লামাদের ব্যবহৃত রাজকীয় সিলমোহর সবই সযত্নে রাখা আছে। তিব্বতের মানুষ কিভাবে প্রতিকূল পরিবেশ জয় করে এই সমৃদ্ধ সভ্যতা গড়ে তুলেছে তা এই মিউজিয়ামে না এলে আপনি কল্পনাও করতে পারবেন না। মিউজিয়ামের গ্যালারিগুলোতে ঘুরলে আপনি অবাক হয়ে দেখবেন কালের সাক্ষী হয়ে থাকা নানা আকৃতির প্রাচীন পাথর। তিব্বতের আদিম মানুষরা কিভাবে এই রুক্ষ প্রকৃতিতে টিকেছিল তার প্রমাণ পাওয়া যায় এখানে থাকা প্রাগৈতিহাসিক পাথরের হাতিয়ারগুলোতে। তিব্বতীদের কৃষিকাজের প্রাচীন সরঞ্জামগুলো দেখলে বোঝা যায় পাহাড়ের এই উচ্চতায় ফলন বাড়ানো তাদের জন্য কতটা সংগ্রামের ছিল। শীতের হাড় কাঁপানো ঠান্ডা থেকে বাঁচতে এই প্রকৃতির সন্তানরা পাথর আর মাটি দিয়ে যে বিশেষ ধরনের ঘর তৈরি করত তার ক্ষুদ্র সংস্করণ বা মডেল এখানে প্রদর্শিত আছে। এগুলো দেখলেই বোঝা যায় প্রাচীন স্থাপত্যে তারা কতটা দক্ষ ছিল। একটি গ্যালারিতে গেলে দেখা মেলে একটি বিশাল আকৃতির ঘোড়ার ফসিল। ধারণা করা হয় এটি প্রাচীন সিল্ক রোডের সময়কার। সেই যুগে এই রুক্ষ পাহাড়ি পথে যাতায়াত এবং ব্যবসার জন্য ঘোড়াই ছিল একমাত্র ভরসা। সিল্ক রোডের মাধ্যমে তিব্বতের সাথে বহির্বিশ্বের যে বাণিজ্যিক সম্পর্ক ছিল এই ফসিলটি তারই নীরব সাক্ষী। আরও আছে বহুকাল পুরনো বিশাল সব পাথর, যেগুলোর গায়ে খোদাই করে লিখে রাখা হয়েছে নানা নকশা এবং প্রাচীন তিব্বতী লিপি। এই খোদাই করা পাথরগুলো কেবল শিল্প নয়, বরং তখনকার মানুষের বিশ্বাস এবং আধ্যাত্মিকতার বহিঃপ্রকাশ। তিব্বতের মানুষ কিভাবে প্রতিকূল পরিবেশ জয় করে এই সমৃদ্ধ সভ্যতা গড়ে তুলেছে তাই মিউজিয়ামে না এলে আপনি কল্পনাও করতে পারবেন না। পোশাক ও খাবারের গাইড। আমার আগের ভিডিও দেখে অনেকেই পোশাক এবং খাবার সম্পর্কে জানতে চেয়েছিলেন। চলুন একটা পরিষ্কার ধারণা দেওয়া যাক। তিব্বত ভ্রমণে পোশাক নির্বাচন খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানকার আবহাওয়া ভীষণ আনপ্রেডিক্টেবল। আমার পরামর্শ থাকবে লেয়ারিং বা স্তরে স্তরে পোশাক পরা। দিনের বেলা রোদ থাকলে হালকা জ্যাকেটেই চলে যায়, কিন্তু সূর্য ডুবলেই তাপমাত্রা দ্রুত কমতে থাকে। তাই সাথে ভালো থার্মাল ইনার, উইন্ড ব্রেকার বা ডাউন জ্যাকেট অবশ্যই রাখবেন। আর কড়া রোদ থেকে বাঁচতে সানগ্লাস, সানস্ক্রিন এবং হ্যাট নিতে ভুলবেন না। প্রচুর হাঁটতে হবে, তাই এক জোড়া আরামদায়ক গ্রিপওয়ালা ট্রেকিং জুতো সাথে রাখা বুদ্ধিমানের কাজ। এবার আসি খাবারে।
এখানকার সবচেয়ে জনপ্রিয় পানীয় হলো বাটার টি। এটি শরীর গরম রাখতে আর হাই অল্টিটিউড সিকনেস কমাতে সাহায্য করে। তবে সত্যি বলতে এর স্বাদ সবার মুখে নাও সইতে পারে। দুপুরের খাবারের জন্য গরম গরম তিব্বতী মোমো এবং থুক পাতাও আছেই। যারা একটু ভিন্ন স্বাদ চান তারা ইয়াক মিট ট্রাই করতে পারেন। আর স্থানীয়দের শক্তির উৎস হল সাম্পা বা জবের তৈরি খাবার। তবে রুচি বদলাতে চাইলে লাসা শহরে কেএফসি, নেপালি থালা কিংবা মুসলিম রেস্তোরাঁর সুস্বাদু কাবাবও খুঁজে নিতে পারেন। পোতালা প্যালেস। এবার আমরা যাচ্ছি সেই জায়গায় যার তিব্বতের কথা বললেই সবার আগে চোখের সামনে ভেসে ওঠে। Hello Lhasa, we are near the Potala Palace, the famous Potala Palace. 1905 সালে যেটা ন্যাশনাল জিওগ্রাফিতে ফার্স্ট সবার নজরে আসে, পুরা ওয়ার্ল্ডের নজরে আসে, এই সেই পটালা প্যালেস। এটা এখন সবার জন্য উন্মুক্ত। 12টার শিফটে আমাদের টিকিট নেওয়া হয়েছে, আমরা একটু ওয়েট করতেছি, বাট এখান থেকে অনেক সুন্দর ভিউ আসতেছে। এখান থেকে আমরা পুরা পটালা প্যালেস সহ গ্রুপ ছবি নেব, তারপরে টাইম মতো আমরা আবার ঢুকে যাব পটালা প্যালেসে। বিস্ময়কর পোতালা প্যালেস। লাল পাহাড়ের ওপর দাঁড়িয়ে থাকা এই বিশাল প্রাসাদটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। ভাবা যায় 13 তলা এই প্রাসাদে 1000-এরও বেশি ঘর রয়েছে। প্রাসাদের সাদা অংশটি প্রশাসনিক কাজে এবং লাল অংশটি ধর্মীয় ও আধ্যাত্মিক সাধনার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। So, the Potala Palace was built in 7th century. Now they are already more than 1,300 years history. So, at the beginning, there was a king we called King Songtsen Gambo. He's the number 51st king in Tibet. ভেতরে যাওয়ার পর ধূপের সুবাস আর সন্ন্যাসীদের মন্ত্রোচ্চারণ আপনাকে এক অন্য জগতের প্রশান্তি দেবে। এখানকার সোনার তৈরি স্তূপ আর দেওয়ালে আঁকা ফ্রেস্কো দেখলে বোঝা যায় তিব্বতী প্রকৌশলীরা শত শত বছর আগে কতটা পারদর্শী ছিলেন। এটি কেবল একটি প্রাসাদ নয়, এটি তিব্বতের গৌরব আর আত্মপরিচয়। মিউজিয়ামে প্রবেশের শুরুতেই আমরা দেখব তিব্বতের টাকা বা কারেন্সি মিউজিয়াম। এখানে তিব্বতের প্রাচীন মুদ্রা এবং বিনিময়ের মাধ্যমগুলো সংরক্ষিত আছে, যা আমাদের এই অঞ্চলের অর্থনৈতিক বিবর্তন সম্পর্কে ধারণা দেয়। এরপর মূল মিউজিয়ামে প্রবেশের পর আমাদের চোখ আটকে যাবে তিব্বতী বৌদ্ধ ধর্মের অমূল্য সব নিদর্শনে। এখানে তামা এবং সোনার তৈরি অগণিত বুদ্ধ মূর্তি রয়েছে। আশ্চর্যজনক বিষয় হলো এগুলোর মধ্যে অনেক মূর্তি ও শিল্পকর্মই বাইরের পৃথিবীর মানুষের চোখের আড়ালে ছিল, যা মাত্র অল্প কিছুদিন আগে সর্বসাধারণের সামনে আনা হয়েছে। প্রতিটি মূর্তির কারুকাজ এবং ভঙ্গিমা এক একটি আধ্যাত্মিক দর্শনের কথা বলে। এখন আমরা দাঁড়িয়ে আছি বিশ্বের স্থাপত্য বিস্ময় পোতালা প্যালেসের সামনে। এটি মূলত তিব্বতের রাজনৈতিক এবং ধর্মীয় ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল। এই প্রাসাদের ভেতর মূলত দুটি প্রধান কাজ হতো। হোয়াইট প্যালেসে দালাই লামাদের প্রশাসনিক এবং রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হতো, আর রেড প্যালেস উৎসর্গ করা হয়েছিল ধর্মীয় প্রার্থনা, শিক্ষা এবং গবেষণার জন্য। এটি তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রধান শিক্ষা কেন্দ্র হিসেবেও কাজ করত। পোতালা প্যালেস ছিল দালাই লামাদের শীতকালীন বাসভবন। পঞ্চম দালাই লামা 1645 সালে এই বর্তমান প্রাসাদের নির্মাণ শুরু করেন। এখানকার প্রতিটি দেওয়াল এবং কক্ষ দালাই লামাদের ত্যাগ এবং ইতিহাসের কথা বলে। এখানে তাদের ব্যক্তিগত কক্ষ এবং তারা যে সিংহাসনে বসে আশীর্বাদ দিতেন সেগুলো দেখার সময় আপনি তিব্বতের ঐতিহ্যের এক পরম গম্ভীরতা অনুভব করবেন। এবার চলুন সিঁড়ি বেয়ে ওপরের দিকে ওঠা যাক। পোতালা প্যালেসের মূল কক্ষে পৌঁছতে হলে আপনাকে অনেকগুলো সিঁড়ি পার হতে হবে। উচ্চতার কারণে এই সিঁড়িগুলো ভাঙা কিছুটা কষ্টকর হলেও প্রতি ধাপে এর কারুকাজ আপনাকে মুগ্ধ করবে। আমরা একে একে দেখব দালু জেসিল বা প্রার্থনা ঘর এবং বিভিন্ন স্তূপ।
এখানকার কক্ষগুলোতে থাকা ফ্রেস্কো বা দেয়াল চিত্রগুলো তিব্বতের মানুষের জীবনযাত্রার ইতিহাস ধরে রেখেছে। এরপরে আর ছবি তোলার সুযোগ নাই, তাই এখান থেকে Now দেখিয়ে we দিচ্ছি। already সবশেষে আমরা যখন প্রাসাদের সর্বোচ্চ অংশে পৌঁছাই, তখন সেখান থেকে পুরো লাসা শহরের যে প্যানোরামিক ভিউ দেখা যায় তা এক কথায় অতুলনীয়। আধুনিক লাসা শহরের দালানকোঠা আর দূরে ধোঁয়াটে পাহাড়ের সারি, এই দৃশ্য দেখার পর আপনার মনে হবে সিঁড়ি বেয়ে ওঠার সব কষ্ট সার্থক। এখান থেকেই বোঝা যায় কেন তিব্বতকে পৃথিবীর ছাদ বলা হয়। এভারেস্ট বেস ক্যাম্প প্রস্তুতি। লাসা শহর আমাকে শিখিয়ে দিল পাহাড়ের চূড়ায় এত প্রতিকূলতার মাঝেও জীবন কতটা শান্ত আর সুন্দর হতে পারে। আমাদের পরবর্তী গন্তব্য এভারেস্ট বেস ক্যাম্প। যাওয়ার আগে কিছু জরুরি টিপস দিয়ে রাখি। 1. অ্যাক্লাইমেটাইজেশন। লাসায় অন্তত 1 থেকে 2 দিন বিশ্রাম নিয়ে শরীরকে উচ্চতার সাথে মানিয়ে নিন, কারণ বেস ক্যাম্প 5000 মিটারেরও বেশি উঁচুতে। 2. পারমিট। তিব্বতে ঘোরার পারমিট ছাড়াও এভারেস্টের জন্য আলাদা এলিয়েন্স ট্রাভেল পারমিট লাগে, যা আমাদের গাইড আগেই ম্যানেজ করে রেখেছিলেন। 3. অক্সিজেন। সাথে ছোট পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার রাখা অবশ্যই বুদ্ধিমানের কাজ। 4. গাইড। মনে রাখবেন, তিব্বতে একা ভ্রমণ করা যায় না, তাই একজন দক্ষ স্থানীয় গাইড ও এজেন্সির সাহায্য নিতেই হবে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি সুযোগ পান, আপনি কি তিব্বতে একবার আসতে চাইবেন? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পরবর্তী এভারেস্ট অভিযান দেখতে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে খুব শীঘ্রই। ধন্যবাদ।